সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসের মূল আলোচনা বিষয় থাকবে রোমান শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। এখান থেকে আপনার কিন্তু প্রশ্ন কিন্তু দুই ধরনের আসতে পারে। আমি আবারও বলছি, রোমান শিল্পকলা সম্পর্কে আলোচনা করে সরাসরি এই প্রশ্নটা আসতে পারে। আবার মনে করেন যে রোমান স্থাপত্যকলা সম্পর্কে আলোচনা করো। তাহলে রোমান স্থাপত্যকলা সম্পর্কে আলোচনা করতে বললে প্রথমে আপনারা কি করে নেবেন যে বিশ্বের অন্যান্য সভ্যতার মতো রোমান সভ্যতা ও শিল্পকলার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা যা তাদের চিত্রকলা, স্থাপত্যকলা, ভাস্কর্য ও মোজাইক শিল্পকর্মগুলো দেখলে সহজে বোঝা যায়। নিচে রোমান শিল্পকলা সম্পর্কে আলোচনা করা হলো, এখানে আপনি দেবেন নিচে রোমান স্থাপত্যকলা সম্পর্কে আলোচনা করা হলো। তারপর রোমান স্থাপত্যকলা যেখান থেকে শুরু ওই জায়গা থেকে লিখে 5টা পয়েন্ট দিয়ে দিবেন। এরপর যদি বলে যে রোমান ভাস্কর্য সম্পর্কে লেখো, এইটুক লিখবেন। লিখে নিচে লিখবেন যে নিচে রোমান আপনার এই যে ভাস্কর্য সম্পর্কে আলোচনা করা হলো। তারপর ওই ভাস্কর্যের অবস্থানটুকু দিয়ে দেবেন। স্যার কিছুই তো দেখা যাচ্ছে না স্যার। ভাস্কর্যের এটা আপনি বর্ণনার যে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট আকারে দিয়ে দেবেন, দিয়ে দিলেই শেষ। এখান থেকে তাহলে 3 ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হলো রোমান শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। এখন রোমান শিল্পকলা সম্পর্কে যখন আলোচনা করতে বলবে তখন আপনার রোমান মোজাইক শিল্প দিলেন, চিত্রকলার 2টা পয়েন্ট দেবেন, বেশি না 2টা, স্থাপত্যকলার 2টা পয়েন্ট দেবেন, ভাস্কর্যের 2টা পয়েন্ট দিয়ে শেষ করে দেবেন। আর যদি আপনার এখানে যদি প্রশ্ন বলে যে রোমান স্থাপত্যকলা সম্পর্কে আলোচনা করো, তখন ওই 5টা পয়েন্ট দেবেন, রোমান স্থাপত্যকলারই 5টা পয়েন্ট দিয়ে শেষ করে দেবেন, অন্য কোনো কিছু দেওয়া লাগবে না, চিত্রকলা ভাস্কর্য দেওয়া লাগবে না। যদি ভাস্কর্য চাই তখন শুধু ভাস্কর্য দিবেন, আর বাকিগুলো দেওয়া লাগবে। এখন আমরা রোমান মোজাইক সম্পর্কে একটু জানবো। মেঝে ও দেওয়ালে নকশা আঁকার রেওয়াজ রোমানদের মধ্যে প্রচলিত ছিল, আর এই সমস্ত নকশা সাধারণত মোজাইক দ্বারা সম্পন্ন হতো। মোজাইকের উৎপত্তি হয় নিকট প্রাচ্যে। গ্রিকরা গালিচার পরিবর্তে মোজাইক ব্যবহার করত, এগুলো নির্মিত হতো জ্যামিতিক প্যাটার্নে। রোমানরা এই মোজাইকের ধারা অব্যাহত রাখে এবং খ্রিস্টীয় 1ম শতাব্দীর দিকে তারা দেওয়ালের উপরে মোজাইক আঁকা শুরু করে। মোজাইক চিত্র সাধারণত দ্বিমাত্রিক। স্যার লেখাটা এক পাশে চলে গেছে স্যার। আপনি আমার কথা শোনেন। ওইটা আপনারই সমস্যা, আমাদের তো ঠিক আছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি কি বলছি সেটা শোনেন। আমি এখানে কি রিডিং পড়ছি? আমি আপনার মূল বিষয়টাকে বোঝাচ্ছি। আপনার তো লাইন বাই লাইন ধরার দরকার নেই, কারণ আপনি লাইন বাই লাইন ধরলে তো আপনি মিলাতে পারবেন না। কারণ আমি এখানে মূল গল্পটা বলার চেষ্টা করছি যে আসলে মোজাইকটা কি। স্যার শুধু আপনি একটু ধীরে ধীরে বলেন, এই আর কি। ধীরে বললে তো মনে করেন যে আজকে রাত মানে শেষ হয়ে যাবে, তো শেষ হবে না। মানে আপনি যে জিনিসটা স্যার বুঝতে আপনি শুরু করেন স্যার। যে জিনিসটা বুঝতে পারবেন না সেটা প্রশ্ন করবেন। এই মোজাইক চিত্রগুলো সাধারণত দ্বিমাত্রিক হয়ে থাকে। এখানে আপনার রঙিন কাঁচ, চীনামাটির টুকরা পাশাপাশি বসিয়ে এই চিত্রগুলো নির্মাণ করা হয়। তবে এখানে আলো ছায়া, দ্বিমাত্রিকতা খুব সহজে ফুটিয়ে তোলা হয়। আর এই মোজাইক চিত্র সব থেকে বেশি পরিমাণ পাওয়া গেছে কোথায়? পম্পেতে। এটি সম্ভবত কোনো হেলেনিস্টিক অনুলিপি, মানে হেলেনিস্টিকরা যে কাজ করে গেছে তাদেরই একটা অনুলিপি। কারণ এতে আপনার এই হেলেনিস্টিকদের প্রভাব বেশ স্পষ্টভাবে দেখা যায়। তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন বিষয়ের উপরে মোজাইক শিল্প নির্মাণ করেছিল। কারা? রোমানরা। সেগুলো ক্লাসিক্যাল পুরাণ, ঐতিহাসিক ঘটনাবলী, তারপর জনজীবন অর্থাৎ মানুষের যে সেই সময়ের জীবন যাত্রা, সেটা, যুদ্ধের দৃশ্য, তারপর জনপ্রিয় নাটকের কিছু দৃশ্য, শিকারের দৃশ্য, রথের দৌড়, এই বিষয়গুলো মোজাইক শিল্পকর্মে আপনার স্থান পেয়েছিল। রোমানদের দালান কোঠাগুলো, এবারে চিত্রকলা, চিত্রকলা সম্পর্কে আগে একটু জেনে নিই আসলে চিত্রকলা বিষয়টা কেমন জিনিস। রোমানদের দালান কোঠাগুলোতে সাধারণত জানালা দরজা খুব কম থাকতো, দেওয়ালে জায়গা থাকতো বেশি, ফলে ছবি আঁকার জন্য বিশেষ সুবিধা হতো। রোমানদের ঘরের দেওয়ালের রং হতো হালকা সবুজ বা তামাটে। এটা আবার কখনো কখনো লাল বা কালোও দেখা যেত।
আর এরা যে বর্ডার গুলো দিত, দেওয়ালের যে বর্ডার গুলো, সেগুলো ছিল সাদা রঙের। রোমানরা কতগুলো পদ্ধতিতে দেওয়ালে কোনো কথা শোনা যাচ্ছে না কেন? উজ্জ্বল করত। প্রথমে কয়েকটি আস্তরে প্লাস্টার করা হতো, প্লাস্টার মার্বেল গুঁড়া ব্যবহার করা হতো। তারপর পাতলা তোয়ালে আচ্ছাদন দেওয়া হতো, এতে দেয়ালটি সত্যিকার মার্বেল পাথরে বলে মনে হতো। মানে দূর থেকে আপনার দেখলে মনে হবে যে এটা মার্বেল পাথর দিয়ে তৈরি, কিন্তু আসলে তা না, কিন্তু এগুলো কিন্তু সব শিল্পকর্ম অর্থাৎ চিত্রকর্ম। এরপরে রোমানদের উল্লেখযোগ্য চিত্রকলাগুলো নিচে আলোচনা করা হলো। তাহলে কি ওডিসি ল্যান্ডস্কেপ? তো ওডিসি ল্যান্ডস্কেপ এটি আঁকা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে। এখানে 8টি প্রকোষ্ঠের মধ্যে প্রাকৃতিক দৃশ্য বা ল্যান্ডস্কেপ আঁকা হয়েছে, এবং তা সবই গ্রিক কবি হোমারের মহাকাব্য থেকে। এই গ্রিকের যে কবি হোমার ছিল, তার মহাকাব্য থেকে, সেই মহাকাব্যের কাহিনী অবলম্বনে এই চিত্রগুলো তৈরি করা হয়েছে। শেষ, ইন্টিকেট ইন্ট্রিকেট এই ছবিগুলো আনুমানিক 60 থেকে 79 খ্রিস্টাব্দের মধ্যে আঁকা। এখানে শিল্পীগণ প্রধানত রোমান নাট্যশালার প্রভাবে ছবি এঁকেছে। স্থাপত্যের ফ্রেমবন্দি স্পেসের মধ্যে এসব ছবি আঁকা। এখানে একটি ছবির সাথে অপরটির কোনো সম্বন্ধ নেই, যেন গ্যালারিতে সাজানো ছবি। এখানে রৈখিক পরিপ্রেক্ষিতের বদলে বায়বীয় পরিপ্রেক্ষিতের ব্যবহার করা হয়েছে। এখানে উজ্জ্বল আলো ও পরিবেশের ব্যবহার করা হয়েছে। এই দুইটা দিবেন, মানে এখানে 5টা আছে, 5 থেকে যে দুইটা আপনার পছন্দ হয়, যে দুইটা আপনার পছন্দ হয় সেই দুইটা দিবেন। এরপর রোমান স্থাপত্যকলা। প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণে রোমানরা যেমন মৌলিকত্ব দেখিয়েছিলেন, স্থাপত্যের ক্ষেত্রেও তেমনি তার ব্যবহার ঘটেনি। মানে সেখানেও কি করছিল, অনেক গুরুত্বপূর্ণ তারা ভূমিকা পালন করেছিল। বাস্তববাদী প্রতিকৃতি নির্মাণে রোমানদের জুড়ি মেলা ভার, মানে তাদের মতো আর কেউ এরকম বাস্তব ধর্মী প্রতিকৃতি কেউ আঁকেনি। স্থাপত্য তারা দেখিয়েছিল এক অনবদ্য অবদান, যা সভ্যতার ইতিহাসে বিস্ময় হয়ে রয়েছে। তাহলে তাদের আমরা এখন কিছু স্থাপত্য শিল্প সম্পর্কে জানবো। যে দুইটা সহজ মনে হয় সেই দুইটাই দেবো, ফরচুনা ভিরিলিস, আর একটা আছে সিভিল মন্দির। তাহলে যেটা সহজ, ফোরাম, সিভিল মন্দির এই সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। সুড়ঙ্গ, খিলান, প্যান্থিয়ান, এখান থেকে যে দুইটা সহজ মনে হয় সেই দুইটাই দিবেন। ফোরাম দেখেন, ফোরাম কিন্তু অনেক সহজ। ফোরাম পম্পে নগরীতে আবিষ্কৃত হয়, এটি ছিল রোমানদের গণকেন্দ্র। পম্পেই ফোরামের আকার ছিল আয়তক্ষেত্রাকার। এর দৈর্ঘ্য প্রস্থ অনুপাত ছিল 3:5:1। এর 3 দিকে সারি সারি স্তম্ভ দ্বারা পরিবেষ্টিত ছিল। এর আশেপাশে ছিল ছোট ছোট মন্দির। এর দক্ষিণ মাথায় ছিল 3টি হল। এটি রোমান সভ্যতার ধর্মীয়, বাণিজ্যিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের স্থান, এবং সেই সাথে শহরের মূল কেন্দ্রবিন্দু। তাহলে আমরা একটা সহজ একটা কিন্তু পয়েন্ট বেছে নিলাম। এবার সুড়ঙ্গ খিলান। স্থাপত্যে রোমানদের আরেকটি অবদান হলো সুড়ঙ্গ খিলান। এটি এক ধরনের খিলান, দুপাশের দেওয়ালে থাকতো এর ভার। লম্বা আয়তনের এলাকাকে আশ্রিত করতে এ ধরনের ব্যারেল ভোল্ট নির্মাণ হতো। এটি দেখতে অনেকটা সুড়ঙ্গ পথের মতো। এই ব্যারেল ভোল্টটি মানে সুড়ঙ্গ পথকে এখানে নির্দেশ করছে। এগুলো কংক্রিট অথবা সেন্টারিং করে পাথর খন্ড দিয়ে নির্মাণ করা হতো। গাঁথনি শক্ত হয়ে গেলে কাঠের সেন্টারিং খুলে ফেলা হতো। আমাদের দেশের রাজমিস্ত্রিরাও বাঁশের বা কাঠের সেন্টারিং ব্যবহার করে ইটের তৈরি খিলান নির্মাণ করে থাকেন। এই দুইটা। এরপরে আমরা আলোচনা করব রোমান কি ভাস্কর্য সম্পর্কে। প্রতিকৃতি বা ভাস্কর্য, সম্রাট অগাস্টাসের সময় বিশেষ কিছু কারণে ভাস্কর্য নির্মিত হতে থাকে। এগুলো হচ্ছে প্রথমত হেলেনিক সংস্কৃতির গুণগান করা, এবং দ্বিতীয় রোমে একটি সাংস্কৃতিক ভিত্তি গড়ে তোলা। এই সময় ভাস্কর্য প্রধান ভাস্কর্য দ্বারা প্রধান ছিল তাদের হেলেনিক ভাবধারায় গড়ে ওঠে। প্রধানদের ভাস্কর্য গুলো আপনার হেলেনিক ভাবধারায় গড়ে উঠেছিল। উল্লেখযোগ্য ভাস্কর্য গুলো কি কি? মাপোর্টার অগাস্টাস। তাহলে এটাও আপনারা দিতে পারেন, যদি এটা কঠিন মনে হয় তাহলে অগাস্টাসের প্রতিকৃতি একটা সহজ আছে, রমণীর প্রতিকৃতি এ আর একটা সহজ আছে, তবে সম্রাট পম্পের প্রতিকৃতি,
তাহলে এই বিষয়গুলো কিন্তু সহজে আছে, যে দুইটা সহজ সেই দুইটাই দিবেন। তো রমণের প্রতিকৃতি যদি আমরা দেই, রোমান প্রতিকৃতির আরেকটি উদাহরণ হচ্ছে আপনার ফ্লেভিয়ান যুগে নির্মিত রমণের প্রতিকৃতি। নানা দিক থেকে এই প্রতিকৃতিটি উল্লেখযোগ্য। রোমান নারীর অপেক্ষাকৃত কঠোর প্রকৃতি থেকে এটি মুক্ত। এটি সূক্ষ্ম সৌন্দর্যবোধ, অভিজাত সৌন্দর্য এবং নির্মল বুদ্ধিমত্তার এক সফল রূপায়ণ। চুলের অপূর্ব কারুকাজ ঘোষিত কাজ এই প্রতিকৃতিকে বৈশিষ্ট্যপূর্ণ করেছে। একদম সহজ একটা পয়েন্ট দিবেন। এবার সম্রাট পম্পের প্রতিকৃতি। গ্রিক শিল্পকলার অনুরাগী এই সম্রাট একাধিক গুণের অধিকারী ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ শিল্পী ও স্থপতি, কবি, পণ্ডিত এবং লেখক। তার প্রতিকৃতিতে চুলের স্টাইল গ্রিক দেবতা অ্যাপোলোর অনুকরণে নির্মিত হয়েছে। এছাড়া দাড়িও গ্রিক দেবতা তৈরি। উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় রোমানরা তাদের দক্ষতার মাধ্যমে শিল্পকর্মগুলো তৈরি করেছিল, যার ফলে রোমান শিল্পকলা বিশ্বের দরবারে সুখ্যাতি অর্জন করেছে। এটা নিজেরা তৈরি করে লিখতে পারে। এইভাবে রোমান থেকে যাই আসুক না কেন আপনারা আশা করি লিখতে পারবেন। রোমান থেকে যেটা আসুক না কেন আপনারা অবশ্যই লিখতে পারবেন, সেই বিশ্বাস আমি রাখি। ভাইয়া জি স্যার, ইনশাআল্লাহ। এরপর মেসোপটেমিয়া। মেসো স্যার আচ্ছা, আগে আমি কি শেষ করি নাকি আগের থেকে প্রশ্ন করবেন? আচ্ছা ঠিক আছে করেন। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? এই সভ্যতার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু এইভাবে না আসতেও পারে। মেসোপটেমিয়া সভ্যতায় বা স্থাপত্য কলায় মেসোপটেমিয়া সভ্যতার অবদান তুলে ধরো। মানে এই প্রশ্নটা কিন্তু এইভাবে ঘোরায় আসতে পারে যে স্থাপত্য কলায় মেসোপটেমিয়া সভ্যতার অবদান তুলে ধরো। প্রশ্নটা কিন্তু এরকম ক্যাটাগরি আসতে পারে। আবার মনে করেন যে এটা আবার অন্যভাবেও আসতে পারে। এটা আবার অন্যভাবে আসতে পারে। আমি আপনাদেরকে মনে হয় এখানে দুইটা প্রশ্ন দিচ্ছি মেসোপটেমিয়া থেকে। এই একটা পড়লে দুইটা হয়ে যাবে। মেসোপটেমিয়ার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। এখানেও সেম সিস্টেম। মেসোপটেমিয়ার শিল্পকলা সম্পর্কে যখন আলোচনা করতে বলবে তখন আপনি ওই চিত্রকলা, স্থাপত্যকলা, ভাস্কর্য যাই আছে না কেন অল্প অল্প করে দেবেন। মেসোপটেমিয়ার শিল্প, এখান থেকে আপনি প্রথম প্যারাটা দিলেন, ঠিক আছে, প্রথম প্যারাটা দিলেন মেসোপটেমিয়ার শিল্প দিয়ে মেসোপটেমিয়ার শিল্পের ইতিহাসের বৈশিষ্ট্য, এখান থেকে 2-5 লাইন বৈশিষ্ট্য লিখে দিলেন। তারপরে আপনার মেসোপটেমিয়া অঞ্চলের সংস্কৃতি, এটা বাদ দেন, সংস্কৃতিটা আপনি বাদ দিয়ে দেন। তারপর মেসোপটেমিয়া উল্লেখযোগ্য ভাস্কর্য, তা উল্লেখযোগ্য ভাস্কর্য এখানে দুইটা দেন, মানে দেবতাদের ভাস্কর্য দিয়ে দেন, দিলে শেষ হয়ে যাচ্ছে। এরপরে এখানে দেখবেন যে স্যার দেখা যায় না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আমরা দেখতেছি শুভ ভাই, আপনার সম্ভবত ওখানে নেট প্রবলেম আছে একটু। এরপরে আমার এখানে দেখা যাচ্ছে না। মেসোপটেমিয়ার চিত্রকর্ম অল্প একটু লিখে দিলেন। মেসোপটেমিয়া অঞ্চলের স্থাপত্য অল্প একটু করে লিখবেন। আর এখানে প্রাসাদ, তারপরে আপনার মনে করেন যে দেয়াল, তারপরে আপনার এখানে সমাধি, এই অল্প অল্প করে দুইটা বর্ণনা দিলেন। কিন্তু যখন স্থাপত্য কলা বলবে তাহলে যে মেসোপটেমিয়া অঞ্চলের স্থাপত্য, ওই যে উপরে মেসোপটেমিয়ার ভূমিকাটা লিখবেন, লিখে মেসোপটেমিয়ার অঞ্চলের স্থাপত্য এই নিচে আলোচনা করা হলে বলে এখান থেকে একেবারে এই শেষ পর্যন্ত দিয়ে দিবেন, দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, মেসোপটেমিয়ার সভ্যতার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো বা স্থাপত্য কলায় মেসোপটেমিয়ার সভ্যতার অবদান তুলে ধরো। এখানে এই দুইটা প্রশ্ন আসতে পারে, মানে ঘোরাই প্রায় যেভাবে আসুক না কেন আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। তাহলে আপনার ভূমিকাটা একটু জানার দরকার যে পারস্য উপসাগরের উত্তরে বর্তমানে যে দেশটির নাম ইরাক, সেটি একসময় মেসোপটেমিয়া বলে ছিল, ইতিহাস বিখ্যাত। অবশ্যই এটি সেই প্রাচীনকালের কথা, গ্রিকরাই দিয়েছিল এই নাম। এর অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী স্থান বা দেশ। এক কথায় একে বলা চলে দুয়াব অঞ্চল।
কার ফোন আসছে? সাউন্ড বন্ধ করে রাখেন। তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, যে বলছে যে দুই নদীর মধ্যবর্তী স্থান, সে দুইটা নদী কি কি? টাইগ্রিস ও ইউফ্রেটিস। এই দুটি নদী জলে ধৌত পলিমাটিতে ভরা অঞ্চলটি ছিল খুবই উর্বর, চাষাবাদের জন্য আদর্শ ভূমি। আনুমানিক ৬,০০০ বছর আগে এই অঞ্চলের সভ্যতা প্রথম সোনালী আলো দেখা যায়। এখানে অনেক ঢিবির মতো ছোট ছোট পাহাড়ও রয়েছে, এগুলোকে বলে টেল। পরবর্তীকালে এসব টেল খুঁড়ে মাটির বিভিন্ন স্তরে মেলে বসতি নানা চিহ্ন আর ধ্বংসাবশেষ। আর এসব ধ্বংসাবশেষ জানিয়ে দেয় এখানে সভ্যতা ছিল, এবং তা ব্রোঞ্জ যুগেই সাক্ষ্য বহন করছে। ব্রোঞ্জ যুগেরই সাক্ষ্য বহন করছে। তাহলে আপনি এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন, এই ভূমিকাটুকু আগে লিখবেন। তারপরে মেসোপটেমিয়ার শিল্প বলতে প্রথম প্যারাটা দিবেন, পরে এগুলো না দিলে কোনো সমস্যা নেই। মেসোপটেমিয়ার শিল্প বলতে এমন একটি অঞ্চল বা এলাকাকে বোঝায় যা মধ্যপ্রাচ্যে অবস্থিত এবং টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানে অবস্থিত। এই স্প্যানিশ ভাষায় অনুবাদ করা মেসোপটেমিয়ার শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি, স্থান, দেশ, যা বলবেন তাই। এই অঞ্চলটি জুড়ে বিস্তৃত হবে। উভয় নদীর এলাকা অত্যন্ত উর্বর জমি রয়েছে এবং এটি বর্তমান ইরাকে পাওয়া মরুভূমি অঞ্চলের সাথে মিলে যাবে, যদিও মেসোপটেমিয়া শব্দটি প্রাচীনকালে ব্যবহৃত হতো। এইটুকু শেষ। মেসোপটেমিয়া শিল্পের ইতিহাসের বৈশিষ্ট্য, তাহলে এখান থেকে কিন্তু প্রথম প্যারাটা নিলেন। ঠিক আছে, এই যে ভূমিকা, এই ভূমিকা না দিয়ে যদি কেউ এই ভূমিকাটা দেয় তাও হবে। এই যে মেসোপটেমিয়ার শিল্প, এইটুকু লিখে যদি নিচে লেখা শুরু করে তাও হবে, উপরে এইটুকু দিলেও হবে। তারপর মেসোপটেমিয়ার শিল্পের ইতিহাসের বৈশিষ্ট্য, এখানে আপনি প্রথম প্যারাটা দিলেই আনার, আর দেওয়ার দরকার নেই। মেসোপটেমিয়ার শিল্পের ইতিহাসে কিছুটা বিকাশের জন্য আমাদের অবশ্যই প্রথম অধ্যয়ন এবং তদন্তগুলো অধ্যয়ন করতে হবে, যা 1786 সালে সুপরিচিত ভিকারো জেনারেল জোসেফ ডি বিউসামস দ্বারা সম্পাদিত হয়েছিল, যাকে বহন করতে সক্ষম হতে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল। মেসোপটেমিয়া অঞ্চলে প্রথম বাস্তব খনন, এটা হলো মেসোপটেমিয়ার প্রথম বাস্তব খনন কাজ। এরপর যদি কেউ পয়েন্ট করে দিতে চায় তা হবে। মেসোপটেমিয়া অঞ্চলের সংস্কৃতি আপনার দেওয়া লাগবে না। ঠিক আছে, তারপর এখানে দেখেন মেসোপটেমিয়া অঞ্চলের যে প্রধান দেবতাদের উপাসনা করা হতো, এটা না দিলেও সমস্যা নেই, এটা দেওয়ার দরকার নেই। এন এন কি হলো পৃথিবীর দেবতা, ইন্নান হলো দেবী ভেনাস, এগুলো দেওয়ার দরকার নেই। আপনি সরাসরি পয়েন্টে চলে যাবেন। ঠিক আছে, সরাসরি আপনি পয়েন্টে চলে যাবেন। এই যে এখানে ভাস্কর্য সম্পর্কে আলোচনা করা আছে, এই ভাস্কর্যটা একটু তুলে ধরবেন। যে মেসোপটেমিয়ার শিল্প হিসেবে ভাস্কর্য সবচেয়ে অসামান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো যে মূর্তিটিকে প্রতিনিধিত্ব করার পরিবর্তে ব্যক্তিটিকে প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, কারণ এতে এমন বৈশিষ্ট্য ছিল যা ব্যক্তির থেকে আলাদা ছিল, যেমন মুখ এবং মাথা, যা ব্যক্তির সাথে অসামঞ্জস্যপূর্ণ ছিল। একজন ব্যক্তির স্বাভাবিক চিত্র। সব পয়েন্ট দিতে হবে এরকম কোনো কথা না, কিছু কিছু প্যারা প্যারা করে লিখবেন। অনেক ভাস্কর্য শঙ্কুর, এই যে যেগুলো হলন্ত দেওয়া, এগুলো সব যুক্ত বর্ণ, বুঝছেন, এই ফন্ট ভেঙে গেছে। অনেক ভাস্কর্য শঙ্কু অনুরূপ এক ধরনের জ্যামিতিক সিলিন্ডার তৈরি করা হয়েছিল। এই কারণে যে বিভিন্ন উপস্থাপনা করা হয়েছিল তা বাস্তবতাকে ঘিরে ছিল না, যার মধ্যে অনেক কারিগর মানুষের ভাস্কর্য বেশি বাস্তবতার সাথে তাদের পূজা করা প্রাণীদের ভাস্কর্য তৈরি করতে শুরু করে। তারা যেসব প্রাণীকে পূজা করতো সেই সব প্রাণী কি করে ভাস্কর্য হিসেবে দেখাতে শুরু করে। তাহলে তা আমরা দেবী ভেনাস, এই দেবী ভেনাসকেও তারা এখানে মূর্তি হিসাবে ভাস্কর্য হিসাবে দেখিয়েছিল। তারপরে এনকি, ইন্নানা, এগুলো সব আপনার ভাস্কর্যের মতো।
তো চিত্রকর্ম সম্পর্কে যদি এখানে বলে, তারা চিত্রকলায় খুব সামান্য অবদান রেখেছিল। চিত্রকর্মের দিকে তারা অতটা যায়নি, কিন্তু তারা স্থাপত্য করার দিকে সব থেকে বেশি নজর দিয়েছিল। যদি প্রশ্ন আসে রোমান স্থাপত্যকলা সম্পর্কে আলোচনা করো বা সভ্যতার মানে স্থাপত্যকলায় মেসোপটেমীয় সভ্যতায় স্থাপত্যকলায় মেসোপটেমীয় সভ্যতার অবদান তুলে ধরো। মানে এরকম ঘোরায় ফিরে আসতে পারে। বা মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে যা জানা লেখো, তখন এইগুলো প্রথম প্যারা প্যারা নিয়ে অল্প করে লিখে দিবে। ঠিক আছে? বা স্যার শফিউদ্দিনটা একটু দেখিয়েন। দুই নদীর মধ্যবর্তী স্থানে কোন সভ্যতা গড়ে উঠেছে। দুই নদীর মধ্যবর্তী স্থানে কোন সভ্যতা গড়ে উঠেছিল, তার মানে সেই সভ্যতা সম্পর্কে জানা লেখো। প্রশ্ন কিন্তু এইভাবে ঘোরাই ফেরায় আসবে। দুই নদীর মধ্যবর্তী স্থানে কোন সভ্যতা গড়ে উঠেছিল সে সম্পর্কে জানো লেখো। এখানে আপনাদের আরেকটা কিছু প্রশ্ন আছে, শিশু স্বর্গ কে গড়ে তুলেছিলেন। তো শিশু স্বর্গ হলো এস.এম. সুলতান গড়ে তুলেছিলেন। তাহলে তার শিল্প জীবন সম্পর্কে আলোচনা করো। তার মানে এস.এম. সুলতানের শিল্প জীবন সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে মনে করেন যে আরেকটা প্রশ্ন আছে, যে এখানে বলা হয়েছে আপনার সাউন্ড গুলো বন্ধ করে রাখা যায় না। আর একটা প্রশ্ন এরকম বলা হয়েছে যে তিনি শুধু চিত্রশিল্পী নন, একাধারে বহু আধুনিক বিজ্ঞানের আবিষ্কার। তা বহু বিজ্ঞান, চিত্রকলা সব বিষয়ে আবিষ্কারক কে? দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি। তাই ভিঞ্চি সম্পর্কে লিখতে হবে। আর একটা প্রশ্ন আছে যে ছবি আঁকার বিষয়বস্তু যথাযথভাবে সাজানো কোন শিল্পী এ মূল্যবান উদ্ভাবন করেছিলেন। ছবি আঁকার বিষয়বস্তুকে সুন্দরভাবে সাজিয়েছেন রাফায়েল। শিল্পী রাফায়েল হলো আপনার এই ছবি আঁকার বিষয়বস্তুগুলোকে সুন্দরভাবে সাজিয়েছেন। এইটা কার সম্পর্কে বলছে? শিল্পী রাফায়েল সম্পর্কে। ঠিক আছে? এই প্রশ্নগুলো আলাদাভাবে উল্লেখ করা নাই, কিন্তু ওই রাফায়েল সম্পর্কে লিখতে হবে, আপনারা এটুকু জেনে রাখেন। এরপর আমরা যাব কোন প্রশ্নে? এরপর আমরা যাচ্ছি হলো শিল্পী শফিউদ্দিন আহমেদের ওখানে। দেখেন, বাংলাদেশের রাজধানী ঢাকার মতো ব্যস্ততম জনবহুল মহানগরে বাস করলেও শফিউদ্দিন আহমেদ সারা জীবন নিজেকে পর্দার অন্তরে রেখেছেন। তিনি অন্যদের মতো বুদ্ধিজীবীদের ভিড়ের মধ্যে যেমন ঠেলাঠেলি হুড়োহুড়ি করতে পছন্দ করেন না, তেমনি দেশপ্রেমের ভাড়ামিও করেন না। সুখ্যাতির আলোর পিছনেও ছুটেন না, আবার শিল্পের আন্তর্জাতিকতাবাদের গোলক ধাঁধায়ও ঘুরপাক খান না। তিনি এক মনে ছবি আঁকতে পছন্দ করতেন। 50 দশকের প্রায় মধ্যভাগের পর থেকে তার কাজ ক্রমশ বিমূর্ত রূপান্তরিত হতে থাকে। এর আগে তিনি বাস্তবধর্মী আঁকলেও 50 দশকের পর থেকে তিনি বিমূর্ত ধারায় ছবি আঁকতে শুরু করেন। এখানে একটা কথা বলা দরকার, যে তাহলে তার কাজগুলো বুঝতে সহজ হবে। বিমূর্ত শিল্প মোট 3টি উপশাখা দ্বারায় বিভক্ত। একটি হলো বিষয়বস্তু ভিত্তিক অলঙ্করণ, আর একটা হলো শোভা প্রদকরণ, আর একটা হলো আপনার বায়োমরফিক শিল্পকর্ম, অর্থাৎ জীবন ভিত্তিক, যেটা মানুষের জীবনে ভিত্তিক। অন্যটি হলো বিষয়বস্তুকে জ্যামিতিক আকারে বিভাজনকরণ, অর্থাৎ মেকানোফর্মিক শিল্পকর্ম। ও তৃতীয়টি হলো বিমূর্ত প্রকাশবাদ। এত কিছু দেওয়ার দরকার নাই, তিনি বিমূর্ত দ্বারা ছবি আঁকতে পছন্দ করতেন। তার উল্লেখযোগ্য শিল্পকর্মগুলো নিচে আলোচনা করা হলো। প্রথম দিকে লিখবেন, লিখে যে তিনি প্রথম দিকে বাস্তবধর্মী ছবি আঁকলেও 50 দশকের পর তিনি বিমূর্ত ধারার ছবি আঁকা শুরু করেন, এবং যার ফলে তিনি সারা দেশব্যাপী সুখ্যাতি অর্জন করেন। এছাড়াও তিনি যে বিষয়ে অসামান্য অবদান রেখেছেন সেটা হলো ছাপচিত্র। সেজন্য তাকে ছাপচিত্রের জনক বলা হয়। তিনি উডকাট, উড এনগ্রেভিং, অ্যাকোয়ান্টিং, লিথোগ্রাফ ইত্যাদি মাধ্যমে তিনি ছবি অঙ্কন করেছেন। যে সাউন্ড অন মানে ফ্যানের সামনে ফোন রেখে সাউন্ড অন করে রাখছে, তাহলে সবাই কি করতে হবে, সবার
ফোনটা মানে আপনার সাউন্ডটা অন করতে হবে, কিন্তু ওনাকে একা শোনাতে হবে এটা। তো তখন কেমন লাগে বুঝবে, এখন উনি বুঝবেই না। এবার শিল্পী শফিউদ্দিনের উল্লেখযোগ্য শিল্পকর্মগুলো নিচে আলোচনা করা হলো। দিয়ে বনানী পথ, ঠিক আছে। আদি মানুষেরা সাধারণত সবসময় সংঘবদ্ধভাবে চলাফেরা করে। কোথাও যেতে হলে গ্রামের প্রায় সকলেই সপরিবারে যায়, এমনকি তাদের গৃহপালিত পশুপাখির সাথে নিতে ভুলে না। বরণীপথ শিল্পকর্মটি তেমন একটি দৃশ্য। শিশু সহ একদল সাঁওতাল নারী ও পুরুষ তাদের গৃহপালিত পশু বিড়াল, কুকুর, গাধা প্রভৃতি নিয়ে সপরিবারে দূরে হাট বাজার অথবা কাজের সন্ধানে সভ্য মানুষের লোকালয়ে গিয়েছে। দিন শেষে নিজ গ্রামে ফিরে চলেছে। তবে এমন হতে পারে যে তারা এই প্রথম গ্রাম ছেড়ে অন্যত্র চলেছে নতুন বসতি গড়ে তোলার জন্য। তাই তাদের প্রয়োজনীয় সবকিছু সাথে নিয়ে চলেছে। চারিদিকে গভীর ঘন অরণ্যের মধ্যে একটা খোলা জায়গা। প্রখর গ্রীষ্মের ক্লান্ত বেলা, আনুমানিক 5টা হবে। চারিদিকে ঘন জঙ্গলের মধ্যে খোলা জায়গা, ক্লান্ত বেলায় যে ঝলমল রোদে ঝলমল করছে। এত কিছু দেওয়ার দরকার নেই, ওই প্রথমটুকু দিয়ে আপনি এখানে যে এখান থেকে শুরু করবেন যে মানব মূর্তি বা এর আরো একটু আগে থেকে যে অগ্রভূমিতে ও খোলা মাঠের মধ্যে মানুষ, পশু ও পশ্চাৎভূমিতে গাছের ছায়া এসে পড়ছে। মানব প্রতিমূর্তি ও বস্তুর উপর তীব্র আলোকপাতের ফলে প্রতিমূর্তি ও বস্তুগুলো অন্ধকার জঙ্গলের বিপরীতে সামনের দিকে বেরিয়ে এসেছে এবং পরস্পর থেকে পৃথক হয়েছে। বৈষম্যগুলো আলো ছায়ার ব্যবহার এবং মানুষ ও পশু চলার ভঙ্গির ভেতর দিয়ে একদিকে যেমন গ্রীষ্মের প্রখর উত্তাপ ফুটে উঠেছে, অন্যদিকে তেমনি ক্লান্ত ও অবসাদ ফুটে উঠেছে। এটা একটুকু দিলে আনাব। এরপর সাঁওতাল কুমারীগণ তার ওই সময়ের আরেকটি উল্লেখযোগ্য কাঠ খোদাই সাবচিত্র, যার মধ্যে সাঁওতালদের দৈনন্দিন জীবনের একটি দিক তুলে ধরা হয়েছে। নিত্য পানীয় জলের প্রয়োজন মেটানোর জন্য দুজন সাঁওতাল কুমারী নির্জন জঙ্গলের মধ্যে একটা ডুবা থেকে কলসে পানি ভরছে। শুষ্ক মৌসুমে ডুবায় পানি প্রায় শুকিয়ে গেছে, পায়ের গিরা পর্যন্ত পানিতে কলস ভালো করে ডোবে না। জঙ্গলের মধ্যে খাবার পানি যথেষ্ট অভাব। বহু দূর থেকে মেয়েরা কলস নিয়ে এসে এখান থেকে পানি নিয়ে যায়। এই দৃশ্যটি তিনি এই শিল্পকর্মের মধ্যে তুলে ধরেছেন। এইটুকু দিলেই আনাব। বন্যায় 1 ও 2, বন্যায় 1 ও 2 এর মধ্যে কোথাও কোনো প্রাণী চোখে পড়ে না। মাইলের পর মাইল জলে নিমজ্জিত, যতদূর দৃষ্টি যায় চারিদিকে জল থই থই করছে, শুধু পানি আর পানি, আর মাঝে মাঝে ঘূর্ণপাত। কোথাও কোনো জনক প্রাণীর সাড়া মেলে না। সমস্ত প্রকৃতি নীরব, নিস্তব্ধ, চারিদিকে ভয়াবহ নীরবতা ও নিঃসঙ্গতা বিরাজ করছে। সমগ্র দেশ বিষণ্ণ। যখন প্লাবন আসতে শুরু করে গ্রামবাসীরা নিরাপদ জায়গায় সন্ধানে বের হয়ে পড়ে। পিছনে গ্রামের পর গ্রাম জনশূন্য হয়ে পড়ে। সাদা কালো ধূসর বর্ণের সাথে সবুজ ও নীল রঙের ব্যবহারে ভয়াবহ বিষণ্ণ পরিবেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। সতর্ক হিসাবে করে কয়েকটি আশ্রয়ের মধ্য দিয়ে পানির ছোট ছোট ঢেউ এবং স্রোতে ভাসমান শ্যাওলার ধারণা পাওয়া যায়। অল্প একটু দিয়েছি। এবার বন্যা হ্রাস, বন্যা যেহেতু আসছে তাহলে বন্যা চলে যাওয়ার দৃশ্য তিনি অঙ্কন করেছেন। বন্যা হ্রাস ছবিটির মধ্যে দেখা যায় এক বিস্তীর্ণ জলমগ্ন এলাকার মধ্যে একটা বড় গাছ রাজকীয় ভঙ্গিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ছবিটির ভেতরে বন্যার ভয়াবহতা ও নিঃসঙ্গতা আমাদের দারুণভাবে আতঙ্কিত করে। কিন্তু 3টি ডিঙ্গি নৌকার উপস্থাপনার মধ্য দিয়ে মিলনাত্মক নাটক সৃষ্টি করেছে। এই এতটুকু দিলে আনাব, আর কিছু দরকার নেই। এরপর সেতু পারাপার, এই সেতু পারাপার দিয়ে আপনি শেষ করবেন। এসিং ও অ্যাকাউন্টিং মাধ্যমে আঁকা সেতু পারাপার, এটি একটি চমৎকার সাবচিত্র। এটাকে তার কাজের ধারা ও ধরনের রূপান্তর বলে সঠিক হবে। তিনি বাস্তবতাকে বিদায় জানিয়ে প্রথম চৌকাঠ ডিঙিয়ে বিমূর্ত জগতে প্রবেশ করেন। এই কাজটাকে বিমূর্ত এবং তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য আঙ্গিক উদ্ভাবনের প্রথম পদক্ষেপ হিসেবে গণ্য করা যায়। এই ছবিটির মধ্যে তিনি বাংলাদেশের নদীমাতৃক পূর্বাঞ্চলের বেদেদের জীবন উপস্থাপন করেন। নদীর তীরে কয়েকটা বেদে নৌকা বাঁধা, তার মধ্যে কয়েকজন বেদে নারী ও শিশু বসে আছে, অন্যরা জীবিকার সন্ধানে বেরিয়ে আছে। এটা একটা ছোট নদী, লোক পারাপারের জন্য বাঁশের তৈরি একটা সাঁকো উভয় তীরের মধ্যে যোগাযোগ রক্ষা করছে। এই ছবির মধ্যে তিনি সমস্ত প্রকৃতিকে কেবল একটি আকারে নৌকা, পাল, নদীর তীর, সেতু, অর্ধবৃত্তাকার রূপান্তরিত করেছেন, যার মধ্যে নদীর বাঁকের অনুভূতি জাগে। এইটুক দিলে হবে, আর দিতে হবে না।
তারপরে আপনারা দিতে পারবেন যে পরিশেষে বলা যায় যে ছাপচিত্রকলায় শিল্পী সভ্যদের অসামান্য অবদান রাখার কারণে আজ তিনি জগৎ বিখ্যাত। তার কর্মদক্ষতার ফলে সারা পৃথিবীর মানুষ তাকে চিরস্মরণীয় করে রেখেছেন, বা তার কর্মদক্ষতার ফলে সারা বিশ্ব আজ তাকে চিরস্মরণ করে রেখেছেন, বা তাকে চিরস্মরণাদি ওখানে স্মরণ করে। সারা বিশ্বের মানুষ তাকে আজও স্মরণ করে বা চিরস্মরণীয় হয়ে আছেন সারা বিশ্বের মানুষের কাছে। এইভাবে আপনারা উপসংহার টেনে দেবেন। আর যারা একটু ভালো নাম্বার পেতে চান, এখানে কিছু প্রবাদ টবাদ দেওয়া আছে। ফল দেখে গাছ চেনা যায়, প্রবাদটি যদি সত্য হয় তাহলে বলা যায়, অ্যাজ অ্যান আর্টিস্ট হিজ ওয়ার্ক অ্যান্ড নট এ হিউম্যান বিং। অবশ্যই কথা সত্য যে আত্মগোপনতার কারণে তার যতটা জনপ্রিয়তা হওয়া উচিত ছিল তা হয়নি। মানে তিনি সবসময় নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করতেন। কিন্তু জনপ্রিয়তা থাকুক আর নাই থাকুক, সার্বিকভাবে এদেশের শিল্প আন্দোলনে এবং বিশেষভাবে ছাপচিত্রে তার যে অবদান তা অবশ্যই থাকবে। এইটুকু আপনি যদি শেষে আপনি লিখে দেন তাও হবে। এইটুকু শেষে লিখে দিলেই এনাফ, আর লাগবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আমরা এই প্রশ্নগুলো আপনাদের উত্তর দিয়ে দিয়েছি। আপনার এই প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবেন। এই প্রশ্নগুলো মুখস্থ করার পরপরই কিন্তু আমরা নতুন কিছু প্রশ্ন দিব। নতুন বলতে কি, আমরা 45টা যে সাজেশন এটা সুন্দর করে শেষ করব। ঠিক আছে? স্যার লোক সংস্কৃতিটা একবার দেখাবেন নাকি? লোক সংস্কৃতি তো এই 13টার মধ্যে নাই। ঠিক আছে, তাহলে আমি এই 13টা প্রশ্ন নিয়ে আগে স্যার আলোচনা এই এসিংটা কি স্যার? এসিং স্যার রাফায়েল কি দেখাচ্ছিলেন স্যার আগে একদিন আলোচনা হ্যাঁ, করছেন রাফায়েল? রাফেল আলোচনা করছি, রাফেল অনেকবার আলোচনা করছি। স্যার স্যার আগে ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।